ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্স হচ্ছে একটি অর্থনৈতিক জোট। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। এটা কেন, কিভাবে গঠিত হয়েছে এবং এটার সম্ভাবনা কেমন এবং এটাকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে। ব্রিক্স হলো প্রথমত এটি একটি অর্থনৈতিক জোট, সেটি আমরা বলেই ফেললাম, এবং এটি গঠিত হয়েছে, তার উদ্দেশ্য ছিল হচ্ছে এই দেশগুলোর মধ্যে যারা ব্রিক্সের সদস্য বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানো, এটি হচ্ছে প্রধান উদ্দেশ্য ছিল। এখন আসি এটি শুরু হলো ঠিক কিভাবে। শুরুর গল্পটা হচ্ছে এমন যে 2001 সালে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের যেই তৎকালীন চেয়ারম্যান জিম ওনিল, তিনি একটি আর্টিকেল লেখেন, একটা রিপোর্ট প্রকাশ করেন এবং সেই রিপোর্টে তিনি 4টি দেশের নাম বলেন, 5টি দেশের নাম বলেন, যেই দেশগুলোকে তিনি বলেন উদীয়মান অর্থনীতির দেশ, তাদের কিছু গুণাগুণ রয়েছে ওই দেশগুলোর। সেই গুণের উপর ভিত্তি করে তিনি বলেন যে আগামীর দশকে হচ্ছে 2001 সালে তিনি এই কথা বলছেন যে পৃথিবীর অর্থনীতিতে তারা এক ধরনের নিয়ন্ত্রকের ভূমিকায় তারা চলে যাবে। সেই দেশগুলো কারা? সেই দেশগুলোই হচ্ছে যে ব্রিক্সের যে দেশগুলো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই দেশগুলো। এখন আসি তার এই কথার উপর ভিত্তি করে, তার এই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে তিনি যে সম্ভাবনার কথা বলেছেন সেটির উপর ভিত্তি করে 2008 সালের 16 মে এই যে ব্রাজিল, রাশিয়া, আমরা একটু দেখাই, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এই দেশগুলো একসাথে করে এই যে ব্রিক্সটি গঠন করে। তখন ব্রিক্স ছিল না, তখন ছিল BRIC। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা সেটি হচ্ছে 2011 সালে যোগদান করে। তখন ব্রিক্স থেকে নামটা হয়ে যায় ব্রিক্স। এই হচ্ছে ব্রিক্সের যাত্রা শুরু হলো। কিন্তু সেই ব্রিক্স কিন্তু এখন আর এই 5টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি অনেক বড় হয়েছে এবং এটিকে বলা হচ্ছে যে ডলারের বিপরীতে কিংবা পশ্চিমা বিশ্বের যে IMF, যে ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের হাতে যে অর্থনীতি ব্যবস্থা, সেটার কাউন্টারে যে অর্থনীতি ব্যবস্থা, সেটি হচ্ছে ব্রিক্স। এখন আমরা দেখব সেগুলো আসলেই সম্ভব কিনা বা কতটুকু তার অগ্রগতি হলো। এবং বর্তমান ব্রিক্সের সদস্য হচ্ছে 10টি, সেটি আমরা সর্বশেষ দেখলাম। এখন আসি যে এই ব্রিক্স কেন করা হলো। কিছুটা লক্ষ্য আমরা আগেই বলে ফেলেছি এবং সর্বশেষ আমি যেই দেশগুলো বলেছি, যেই দেশগুলোকে নিয়ে জিম ওনিল যে ভবিষ্যৎবাণী করেছিলেন, তাদের যেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি এই কাজটি করেছেন, সেটা আমরা একটু দেখে নিতে পারি। প্রথমত, এই দেশগুলোর অর্থনীতি দ্রুত বর্ধনশীল, অর্থাৎ দ্রুত এই ইকোনমিগুলো বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, এইখানে যেই লেবার কস্টটা অনেক বেশি সহজলভ্য এবং সস্তা। খেয়াল করে দেখেন, আমরা কোন কোন দেশের কথা বললাম। আমরা বলছি চায়নার কথা, আমরা বলছি ইন্ডিয়ার কথা, আমরা বলছি রাশিয়ার কথা, এরপরে আমরা বলছি হচ্ছে ব্রাজিলের কথা। খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা দেশই অনেক বড়। ব্রাজিল অনেক বড় রাষ্ট্র, চায়না হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্রের মধ্যে একটি বড় রাষ্ট্র, ইন্ডিয়া জনসংখ্যা অনেক বেশি, রাশিয়া অনেক বড়, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, আবার সাউথ আফ্রিকা সেটিও অনেক বড় রাষ্ট্র এবং জনসংখ্যা অনেক বেশি। তো এই রাষ্ট্রগুলোর কমন বৈশিষ্ট্য হলো তাদের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের এখানে শ্রমের সহজলভ্যতা রয়েছে, অর্থাৎ হিউম্যান রিসোর্সের কোনো অভাব নেই, ঠিক আছে? এবং এই হিউম্যান রিসোর্সটা খুব সহজলভ্য, শ্রমটা খুব সহজে পাওয়া যায়। তৃতীয়ত, এই যে অনুকূল জনশক্তি, যেটা আমরা মাত্রই আলোচনা করলাম। চতুর্থত, সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটি রাষ্ট্রেরই, দেশেরই প্রাকৃতিক সম্পদে ভরপুর, প্রাকৃতিক খনিজ সম্পদেও অনেক বেশি ভরপুর। এই বৈশিষ্ট্যগুলোর কারণেই তাদেরকে বলা হয়েছে, এই আগামী দশকের অর্থাৎ বর্তমান সময়ের কথা বলা হয়েছিল যে তারা নিয়ন্তা হয়ে উঠবে, এবং তারা কিছুটা হলেও হয়েছেও বটে। অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে কিন্তু বর্তমান বিশ্বে এই কাজগুলো করা সম্ভব নয়, বা অর্থনীতি প্রায় অচল টাইপের। এখন আসি ব্রিক্সের বর্তমান সদস্য কতটি? 10টি দেশ হচ্ছে সদস্য। সেই 10টি দেশ আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এবং এই মানচিত্রের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে ব্রিক্স কিন্তু জিও পলিটিক্সের জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে এই লোকেশনগুলো কিন্তু খুব ওয়াইজলি সিলেক্ট করা হয়েছে যে কোন কোন দেশ এটি সদস্য হবে। ওই 5টির পরে যে সদস্যগুলো নেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল, এরপরে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই 5টি আমাদের ছিল। পরবর্তীতে যুক্ত হলো ইন্দোনেশিয়া, সর্বশেষ সদস্য, এটি সর্বশেষ সদস্য। এরপরে ইরান, ইউনাইটেড আরব এমিরেটস, এরপরে হচ্ছে ইজিপ্ট এবং ইথিওপিয়া। এই দেশগুলো কিন্তু বর্তমান ব্রিক্সের সদস্য। এখন আমরা চলে যাব এই ব্রিক্সের কেন এত গুরুত্ব, বা ব্রিক্সের গুরুত্বটা ঠিক কোন জায়গায়, এটা আমরা বোঝার চেষ্টা করব। খেয়াল করে দেখেন, ব্রিক্সের যদি গ্লোবাল শেয়ার আমরা দেখতে থাকি এক এক করে, তাহলে দেখতে পাবো বিশ্বের যে পুরো জিডিপি, সেই জিডিপির
29% হচ্ছে ব্রিক্সভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের হাতে। সুতরাং ব্রিক্সের গুরুত্ব কতটুকু সেটা আমরা বুঝতেই পারছি। দ্বিতীয়ত যদি দেখি পপুলেশন, যদি দেখি বিশ্বের 100 ভাগ জনসংখ্যার 46% হচ্ছে এই ব্রিক্সভুক্ত দেশগুলোতে। কারণ এখানে ইন্ডিয়া রয়েছে যার জনসংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, চায়না দ্বিতীয় জনসংখ্যা, ইন্দোনেশিয়ার জনসংখ্যা বেশি, এইভাবে করে 46% জনসংখ্যার কন্ট্রোল কিন্তু ব্রিক্সের হাতে। এরপরে আসি অয়েল প্রোডাকশন, অর্থাৎ তেল উৎপাদন, এখানে ব্রিক্স কিন্তু 43%, এখন কিন্তু আরো কিছুটা বেড়েছে। এরপরে আসি এক্সপোর্ট অফ গুডস, অর্থাৎ যে রপ্তানি, বৈশ্বিক রপ্তানির 25% কন্ট্রোল করে কিন্তু এই যে আমাদের ব্রিক্সভুক্ত যেই দেশগুলো রয়েছে, যেই 10টি দেশ, সেই 10টি কান্ট্রি এটি নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা বুঝতেই পারছি অর্থনীতির দিক থেকে ব্রিক্স কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাই আরেকটু সামনে, আমরা আরো একটু দেখার চেষ্টা করি। এই ব্রিক্সের একটি ব্যাংক রয়েছে, ব্যাংকটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটিকে বলা হয় ব্রিক্স ব্যাংক। এটির কিসের গুরুত্ব? এটির গুরুত্ব হচ্ছে এই যে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ যেটা এখন পর্যন্ত চলে আসছে বহাল তবিয়াতে, বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর উল্লেখযোগ্য ভূমিকা রেখেও এই যে ব্রিক্সভুক্ত যে দেশগুলো রয়েছে তারা কিন্তু এইখানে তাদের শেয়ার খুবই কম, 13.2% ভোটিং শেয়ার রয়েছে। সুতরাং ওখানে আধিপত্য হচ্ছে পশ্চিমাদের। ঠিক সেই কারণে বিকল্প একটা ব্লক তৈরি করার জন্য, বিকল্প অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করার জন্য এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এটি গঠন করা হয়েছে। এবং 2012 সালে ব্রিক্সকে তাদের ভোটিং শেয়ার বাড়ানোর কথা বলা হলেও তারা বাড়ায় নাই। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটি সাংহাই, চীনে হচ্ছে এটির সদর দপ্তর, এবং যাত্রা শুরু করে 15 জুলাই 2014 সালে ব্রিক্স ব্যাংক কিন্তু যাত্রা শুরু করে, বা এই এনডিবি ব্যাংকটা যাত্রা শুরু করে। এবং আমরা একটা তথ্য এখান থেকে জানবো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই ব্রিক্স ব্যাংকের সদস্য বা এনডিবির সদস্য হচ্ছে কিন্তু বাংলাদেশ। তাহলে এই তথ্যটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে এনডিবির সদস্য হচ্ছে বাংলাদেশ, এই কথাটি আমরা মনে রাখবো। 6ষ্ঠ দেশ হিসাবে সদস্য হয়েছিল। দেন এনডিবি সম্পর্কে আরো কিছু তথ্য, যে এনডিবি আসলে কি করে। এনডিবি যেটি করে সেটি আমরা যদি দেখি, সেটি হচ্ছে এনডিবি ব্রিক্স ব্যাংক নামে পরিচিত, সেটা আমরা জানি। এনডিবিকে তুলনা করা হয় আইএমএফ এর সাথে, অর্থাৎ আইএমএফ এর বিকল্প ব্যাংক হিসাবে তুলনা করা হয়ে থাকে। এরপরে আসি, তার উল্লেখযোগ্য কিছু উদ্যোগ রয়েছে। ব্রিক্স রিজার্ভ কারেন্সি তারা তৈরি করতে চায়, এখনো হয়নি। এরপরে হচ্ছে ব্রিক্স পেমেন্ট সিস্টেম, আলাদা একটা পেমেন্ট সিস্টেম তারা তৈরি করতে চায় পৃথিবীতে। এরপরে ব্রিক্স ক্রেডিট রেটিং সিস্টেম এটা তৈরি করতে চায়, এবং ব্রিক্স সাবমেরিন কেবল তৈরি করতে চায়। এটা মূলত চীন এবং রাশিয়ার আগ্রহ বেশি এই ব্যাপারে, কারণ তারা মনে করে যদি বিদ্যমান যেই কেবল রয়েছে সেটির মাধ্যমে তাদের তথ্য চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য ওই পশ্চিমা ব্লকের বাইরে গিয়ে ব্রিক্স সাবমেরিন কেবল তৈরি করতে চায়, যাতে ব্রিক্সভুক্ত দেশগুলোর তথ্য কখনো চুরি না হয় বা তাদের তথ্য নিরাপত্তা যাতে ঠিকঠাক থাকে। এটি ছিল হচ্ছে আমাদের যেই ব্রিক্স সম্পর্কে বিস্তারিত তথ্য। এবং পরবর্তীতে আমরা জানবো যে ডলারের আধিপত্য আসলেই নষ্ট করা সম্ভব কিনা, কিংবা ডলারকে প্রতিহত করা সম্ভব কিনা ব্রিক্সের নেতৃত্বে। সকলকে অসংখ্য ধন্যবাদ।